থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি, তাহলে সেই দিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি ঐক্যমতের জায়গা আসা যায় সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। একই সাথে আমরা বিশেষ করে ওই 166টির বাইরে যেমন আজকে একটা নতুন বিষয়কে আমরা তাদের দৃষ্টিতে এনেছি যে আপনারা জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস থাকে, যদি এটা জনপ্রশাসন কমিশনের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা বলেছি যে যেহেতু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে 2 বছর সময়টা গুরুত্বপূর্ণ, সেই জন্য জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার অফিস সময়টা যেন অর্ধেক করা হয়, এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি। কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই ক্ষেত্রে আমাদের তো একটু গুরুত্ব দেওয়া উচিত। এবং আজকের বিশেষ করে আপনার আলোচনার মধ্যে যেমন যার মধ্যে ছিল যে সংবিধানের মূল নীতির প্রশ্নে বহুত্ববাদের বিষয় নিয়ে যেহেতু অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে, সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় সম্প্রীতি রিপ্লেস করা যায় বহুত্ববাদের পরিবর্তে। সেখানে সংস্কার কমিশন আরেকটু বিষয় এসেছে যে তাহলে বহুত্ববাদ কিংবা ধর্মীয় সম্প্রীতি এটার পরিবর্তে অনেকের আলোচনা এই বিষয়গুলো উঠে এসেছে যে যেমন গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এইটুকুর বিষয়ে আমাদের ঐক্যমত আছে কিনা, এটাতে আমরা ঐক্যমত পোষণ করেছি। এবং সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা 4 বছর করার দাবি জানিয়েছি, বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার 25 বছর বয়সের পরিবর্তে আমরা 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। কমিশনের পক্ষ থেকে 21 তারা প্রস্তাব করেছিল। সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই 22-23 বছর লেগে যায়। শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধহয় সঠিক হবে না, সেই জায়গা থেকে একটু অন্তত 23 রাখা যেতে পারে। পাশাপাশি আপনার যেটা বহুল আলোচিত বিষয় যে আপনারা জানেন যে সংসদের যে 70 নম্বর অনুচ্ছেদের একটি বিষয়, সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে, কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে কিংবা যেটা বলে হর্স ট্রেডিং এর মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতি, এইটার পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয়, আমরা বলছি সেটা তো আমরা একমত। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার। এখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়, সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে, আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। এবং সবচেয়ে এই বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক, সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায়, যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে, আর ইংরেজিতে হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যে নামটার সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা। এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান, তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ। এখানে আমরা দুটো বিষয় অন্তর্ভুক্ত করেছি যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে, শুধুমাত্র প্রধান মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা
অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং নির্বাচন সংস্কার কমিটি দুইটাতে দুই ধরনের মত এসেছে। আপনারা জানেন, এক জায়গায় 3 মাস এক কমিশন বলেছে, আর এক কমিশন 4 মাস। আমরা বলেছি এটা 4 মাস করা যায়। এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই 4 মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে, কিন্তু এটা ওই যে 4 মাসের কিংবা 3 মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের অধীনে এটা সম্ভব না। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার বিশেষ করে বিভাগটা কার্যত যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এখানে আসলে কার্যত স্থানীয় সরকারের উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া ওইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব বেশি সহায়তা স্থানীয় সরকার করছে না। সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলে আমরা এটার সাথে পোষণ করেছি। এবং আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি সেখানে নিম্নকক্ষে 100 রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ঘূর্ণায়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না। আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায়, প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যে তারা ন্যূনতম 1/3 কিংবা 30% নারী তারা মনোনয়ন দেবে, এইটা আমরা বলেছি। একই সাথে আপনার আমাদের যে উচ্চ কক্ষে আপনার 100 জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা ছিল যে 50% বিভিন্ন পেশাজীবী বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে। সেখানে আমরা বলেছি যে এইটা বিজয়ী পার্টির উপরে অনেক ক্ষেত্রে বা রাজনৈতিক সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া উচিত। সেক্ষেত্রে ন্যূনতম 20% আমরা নারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এইটা রাখার ক্ষেত্রে আমরা এখানে একমত হয়েছি। এবং বর্তমান নির্বাচন কমিশনের আপনার যদিও আরপিওতে আছে এবং শ্রমিকরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হবে না, কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা কিন্তু করছে না। বরঞ্চ ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠনের কমিটি দিচ্ছে, দেখবেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করার বা তারা যেন রাজনৈতিক দলের পার্ট না হতে পারে সেই বিষয়ে কিছু কার্যকর পরামর্শ, পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে, তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি। এবং বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে ইতিমধ্যেই যেটা হচ্ছে যে বর্তমানে প্রত্যেক মাসে 8টি করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং নিবন্ধন প্রায় 55টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন 2008 সালে আপনার এই নিবন্ধনের আইন করার পরে সর্বশেষ যে বিধানটি ফলো করা হচ্ছে যে 1/3 জেলা কমিটি, উপজেলা বা থানা কমিটি, সক্রিয় কার্যক্রম সহ এবং অফিস। আমরা মনে করি এটি একটি স্ট্যান্ডার্ড আইন, এটি একটি সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে দিয়েই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া উচিত। এই ব্যবস্থার পাশাপাশি দলকে নিবন্ধন পেতে হলো যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে, এটি যেন যাচাই। তো এটি ছিল আমাদের মূলত আজকের এই সামগ্রিক